বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন জিপিএস ইস্পাত বিজনেস ভিশনে আপনাদের প্রত্যেককে স্বাগত। সুপ্রিয় দর্শক, আজ স্টুডিওতে আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার সঙ্গে বরাবরের মতোই আমরা ব্যাংকিং এর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে চাই। শুরুতেই খেলাপি ঋণ নিয়ে কথা বলতে চাই। আপনি জানেন যে এটি ব্যাংকিং সেক্টরের জন্য অত্যন্ত পীড়াদায়ক এবং মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সর্বশেষ যে পরিসংখ্যানটি এসছে মাননীয় অর্থমন্ত্রী জাতীয় সংসদে পেশ করেছেন, আমি আপনাকে তথ্যগুলো দিচ্ছি। তিনি বলেছেন দেশে ঋণ খেলাপি 2.5 লক্ষাধিক, সংখ্যার হিসেবে সেটি হচ্ছে 2,66,118 জন। এর মধ্যে 6টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 30 সেপ্টেম্বর পর্যন্ত 2018 খেলাপির পরিমাণ 44,189 কোটি 13 লাখ টাকা, যার মধ্যে সোনালী ব্যাংকে হচ্ছে 12,526 কোটি টাকা, জনতা ব্যাংকে 12,022 কোটি টাকা, বেসিক ব্যাংকে 8,441 কোটি টাকা, অগ্রণী ব্যাংকে 5,684 কোটি টাকা, রূপালী ব্যাংকে 4,870 কোটি টাকা এবং বিডিবিএল বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে 779 কোটি টাকা। এই যখন অবস্থা, আপনি কি বলবেন এই সেক্টর নিয়ে? কারণ আপনি এই সেক্টরের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সোনালী ব্যাংকে আপনি এমডি ছিলেন, আপনি অগ্রণী ব্যাংকে এমডি ছিলেন, কৃষি ব্যাংকে এমডি ছিলেন, বেসরকারি পূবালী ব্যাংকে এমডি ছিলেন এবং আপনি চেয়ারম্যানও ছিলেন একটি সম্ভবত বাংলাদেশ কৃষি ব্যাংকে, এবং আপনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন। আমার বিবেচনায় এটি অত্যন্ত উচ্চ অঙ্কের ব্যাপার, কারণ যে সংখ্যাগুলো একটু উচ্চারণ করলেন পরিসংখ্যান, এটাই সঠিক, কারণ মন্ত্রী নিজেই যেহেতু দিয়েছেন। তো এই অঙ্ক যদি আতঙ্কজনক না হয় বা অন্তত বলি যে অতি উচ্চ না হয়, তাহলে কত হলে অতি উচ্চ হবে? আমি জিনিসটা যদি এইভাবে সাধারণ মানুষের বোঝার জন্য বলি, ব্যাংকের কিন্তু নিজের কোনো টাকা নাই। ব্যাংক মানুষের কাছ থেকে আমানত হিসেবে টাকা ধার করে এবং তার জন্য আমানতকারীকে একটা মুনাফা সুদ প্রদান করতে হয়। ধরুন এটি গড়ে গিয়ে 5 ভাগ, সরকার শতকরা 5 ভাগ। ওই টাকার ব্যবহার করার জন্য আবার কিন্তু একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, বেতন ভাতা, কর ভাড়া ইত্যাদি, সেখানে আরো 5 ভাগ যায়। তো এই 5 আর 5 10 ভাগ খরচ আমার আমানতের উপরে বা আমার ফান্ডের উপরে, সেটি তারপরে আমরা বিনিয়োগ করি। বিনিয়োগ তো এখন এক অঙ্কের কথা সবাই বলেন, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে 12%, 10% খরচ হয়ে গেছে, বাকি থাকে 2%। এখন আমার যদি 2% লোন আটকে যায়, অর্থাৎ যাকে আমরা বলি ক্লাসিফাইড, তাহলে আমার কোনো প্রফিট থাকে না। আর যদি 4-5% হয় তাহলে আমার লস হয়, আমার প্রফিট থেকে ঘাটতি মেটাতে হয়। তাই যদি হয় তাহলে যে পরিসংখ্যানটা আপনি দিলেন, এটাতে আমরা কি করে উদ্বিগ্ন না হয়ে পারি? অর্থমন্ত্রী তো বলেছেন যে এটি প্রতিবেশী অনেকগুলো দেশের চেয়ে সহনীয় মাত্রায় আছে, এটি নিয়ে চিন্তার কিছু নেই। তাহলে আমার প্রশ্ন, কোন দেশের সঙ্গে? ভারতের চাইতে আমাদের, ভারতের সঙ্গে তো অঙ্কে বিবেচনা করলে হবে না কত হাজার কোটি টাকা, কারণ ভারতে লক্ষ লক্ষ কোটি টাকা লোন, সেখানে যদি তার 1 লক্ষ কোটি টাকাও হয় বেশি না। কিন্তু আমার কয়েক হাজার টাকা লোনের মধ্যে যদি 50,000 কোটি টাকা হয় তা তো অনেক বেশি। কাজেই ভারতের পার্সেন্টেজ কত টোটাল লোনের ক্লাসিফাইড, আর আমার কত? তো অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পরে তিনি বেশ কিছু কথা বলেছিলেন, যেটি এই সেক্টর নিয়ে যারা চিন্তা ভাবনা করেন, কাজ করেন, গবেষণা করেন অথবা খেয়াল করেন, প্রত্যেকের মধ্যেই আমরা দেখেছি যে একটি আশার সঞ্চার হয়েছিল এবং তিনি বেশ কিছু কর্মসূচি, বেশ কিছু পরিকল্পনা দিয়েছেন। ইতিমধ্যে আমরা কিছু দেখতে পাচ্ছি, যেমন খেলাপি আদায়ে বিদ্যমান আইন পর্যালোচনা ও সংস্কারের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হয়েছে। অর্থমন্ত্রী নিজেই বলেছেন নতুন নীতিমালাগুলো বাস্তবায়ন হলে খেলাপি ঋণ অনেকাংশেই হ্রাস পাবে। আপনি কি একমত? এখন কি করেন তারা তার উপর নির্ভর করে। যদি তারা এখন আইন অথবা আইনের অধীনে যাকে বলে বিধিমালা তৈরি করেন, যে একটা ঋণ যতদিনই থাকুক খেলাপি হবে না, তাহলে তো খেলাপি থাকবেই না। আর যদি বলেন যে না, নীতিমালা ঠিক রেখে আমি করব, তাহলে তো এই কথাটা টেকে না। বাংলাদেশ ব্যাংকের আরেকটি উদ্যোগ ইতিমধ্যে আমরা যেটি দেখেছি গণমাধ্যমে এসছে, এই যে বিপর্যয়ের মধ্যে রয়েছে ব্যাংকিং সেক্টর, এখান থেকে ব্যাংকিং খাতকে উদ্ধার করবার জন্য বহুমুখী পদক্ষেপের কথা তারা বলছেন।
পদক্ষেপগুলো হচ্ছে এরকম যে ডেপুটি গভর্নরের নেতৃত্বে একটি সহ 7টি কমিটি গঠন করতে যাচ্ছেন বা প্রক্রিয়ার মধ্যে রয়েছে। পরিচালকদের ঋণ খতিয়ে দেখা হবে। দুর্বল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বাধ্যতামূলক একীভূতকরণ নীতিমালা গ্রহণ করা হবে। জনতা, এবি ব্যাংক এবং আল আরাফা ব্যাংকের বিশেষ অডিট পরিচালনা করা হবে। খেলাপি ঋণের নীতিমালায় পরিবর্তন আনা হবে এবং সর্বোপরি ব্যাংক পরিচালনায় পর্ষদের ভূমিকা মূল্যায়ন করা হবে। এই উদ্যোগগুলো যদি যথাযথভাবে বাস্তবায়ন করা যায়, আপনার কি মনে হয় যে চিত্র কি ইতিবাচকভাবে বদলাবে কিনা? প্রণয়ন এবং বাস্তবায়নের মধ্যে অনেক তফাৎ আছে। যদি প্রণয়ন করা হয় বিষয়গুলি ঠিক আছে, জি, কিন্তু বাস্তবায়ন যদি না হয়, আমাদের দেশে আমরা যদি দেখি কোন কমিটির রিপোর্টে কি বাস্তবায়ন হয়েছে আজ পর্যন্ত আমার জানা মতে না। যেমন মাননীয় হাইকোর্ট সেদিন বললেন যে এর আগে যে অগ্নিকাণ্ডটা হয়েছিল তারপরে 17 দফা একটা নির্দেশনা দিয়েছিল, জি, তার এক দফা বাস্তবায়ন হয়নি। তিনি প্রশ্ন করেছেন যে সবই তো প্রধানমন্ত্রী করবেন না, এগুলি তো বিভিন্ন স্তরে, তো বিভিন্ন স্তরে যদি নির্দেশনা বাস্তবায়িত না হয় তাহলে এই লোকগুলোকে রেখে লাভ কি? এটা স্বয়ং হাইকোর্টের প্রশ্ন। জি, আমি ওই প্রশ্নটাই করব যে আপনি ভালো ভালো কথা বলেছেন, ভালো নিয়ম করবেন, কিন্তু ওগুলোকে বাস্তবায়ন হতে হবে। তবে আমরা আশা করি তারা বাস্তবায়নের ব্যবস্থা করবেন। আরেকটি ব্যাপার যে বিধিমালা পরিবর্তনের ব্যাপারটাতে আমার একটু খটকা লাগছে। বিধিমালা পরিবর্তনের প্রয়োজন নাই, প্রয়োজন হলো বিধিমালা বাস্তবায়নের। পরিবর্তন করতে গিয়ে আরো শক্ত তো করবেন না নিশ্চয়ই, এবং এটাকে যদি আপনি শিথিল করে ফেলেন, যেমন এখন 3 মাসে ইয়ে হয় কি বলে খেলাপি, আপনি যদি বলেন না 6 মাসে হবে না, এমন একটি চিন্তা ভাবনা চলছে। যদি এটা হয় তাহলে পরে একেবারে মানে কারাদণ্ডের সাথে মানে ফাঁসির হুকুম আর কি। কারণ 3 মাসের টাইমে ঠেকাতে পারছি না, 6 মাস করলে প্রথম কথা হলো এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ব্যত্যয় ঘটে যাবে, এবং যেটা 3 মাসে পারছে না 6 মাস দিলে, অর্থাৎ ব্যাংক লোনটা 6 মাস টাকার সুযোগ হলো, তাহলে তো আরো খারাপ হবে। এবং এটা 1 বছরে টের পাবেন না, এটা 5 বছরে টের পাবেন যে ব্যাংকের ফাঁসি হয়ে গেছে। আমরা দেখেছি বিভিন্ন সময়ে অর্থমন্ত্রীর দায়িত্ব যারা পালন করেন তারা জাতীয় সংসদে ঋণ খেলাপির তালিকা প্রকাশ করেন। আমাদের সদ্য সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত করেছিলেন, এবং এইবার সংসদে যে প্রথমে যে আপনাকে সংখ্যাগুলো শোনালাম, শীর্ষ 20 খেলাপির কথা উচ্চারণ করেছেন নতুন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। এখন এর প্রেক্ষিতে 3টি ব্যাংকের শীর্ষ 60 গ্রাহকের উপর বিশেষ তদন্তের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এটি নেতৃত্ব দেবেন জিএম পর্যায়ের একজন ব্যাংকার বা কর্মকর্তা। তারা বিবেচনা করবেন সর্বোচ্চ শীর্ষ ঋণ খেলাপি, সর্বোচ্চ খেলাপি নবায়ন, সর্বোচ্চ সুদ মওকুফ এবং সর্বোচ্চ খেলাপি ঋণ অবলোপন। এ থেকে কি কোনো ইতিবাচক ফলাফল আশা করা যায়? এর থেকে একটা ভালো রিপোর্ট পাবেন, যে রিপোর্টের মধ্যে থেকে এগুলো জানা যাবে, কিন্তু আদায় তো হবে না। ওর চাইতে একটা টাস্ক ফোর্স করে দেন যে ওদের কাছ থেকে টাকা আদায় করার জন্য, সেটা কার্যকর হবে। কারণ এগুলো তো এক ধরনের কিতাবি কাজ, এইগুলো দিয়ে খুব উপকার হবে বলে মনে হয়। আরেকটি বিষয় যে জিএম পর্যায়ের নেতৃত্বে যখন কমিটিটি, তিনি কি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে এক পারে থেকে বিষয়গুলো সেভাবে তুলে আনতে পারবেন? ওইসব বড় বড় ঋণ গ্রহীতার ওর তো অফিস বা বাসার কাছেও যেতে পারবে না সে, কারণ তাদেরকে যারা নাকি ব্যাংকের টাকা দেয় না তারা তো অনেক শক্তিশালী, তাদের কাছে সে আমার মনে হয় না। সেই জন্য এই ধরনের তার এজেন্ডাই তো এটা, যে কিছু জিনিসগুলো মূল্যায়ন করে একটা সুন্দর একাডেমিক রিপোর্ট হবে, এর বেশি কিছু হবে না। আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে যে ভালো ঋণ গ্রহীতাদের জন্য বাংলাদেশ ব্যাংক 11টি সুবিধা ঘোষণা করতে যাচ্ছে। অনেক রকমের সুবিধা আছে, তাদেরকে রাষ্ট্রীয় অনেক প্রণোদনা দেওয়ার ব্যাপার আছে, বিশেষ কার্ড দেওয়ার ব্যাপার আছে। এটি কি আপনি মনে করেন যে খেলাপি ঋণের যে সংস্কৃতির মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি, এ থেকে উত্তরণে সহায়ক হবে? এটা ভালো, হ্যাঁ, উত্তরণের সহায়ক হবে। তবে তার সঙ্গে একটি আমি যোগ করব, তার কাছ থেকে অন্তত নমিনালি হলো 0.5% হলো কম সুদ দিতে হবে, কারণ সে ভালো, সেটি আছে এই 11 দফার মধ্যে, সেটি 1 নম্বরে আছে। তাহলে ঠিক আছে। এই যখন অবস্থা, আপনার কি মনে হয় এই যে কথা দিয়ে শুরু করেছিলাম যে নতুন অর্থমন্ত্রীকে পেয়ে তার কথা শুনে, এবং তিনি বলেছিলেন আর একটি টাকাও খেলাপি হবে না, যা আছে সেখান থেকে কমে যাবে, আপনার কাছে জানতে চাই আপনার দীর্ঘ অভিজ্ঞতায় কি বলে, খেলাপি ঋণ থেকে কি আমরা কোনোভাবেই নিষ্কৃতি পেতে পারি না? গত বছর 18 সালে খেলাপি ঋণ বেড়েছে, অনেক বেড়েছে, এটা আমরা পরিসংখ্যান থেকে জানি। এই বছর বাড়বে কিনা অর্থমন্ত্রী চাচ্ছেন না, এটা খুব ভালো কথা, আমরাও চাই না, কিন্তু
3 বছর বা 4 বছর আগে যে খারাপ ঋণটি দেওয়া হয়েছে, ঋণ কিন্তু খারাপ হয় না, জি। মানে পরবর্তীকালে ঋণ যখন দেওয়া হয় তখনই খারাপ। অর্থাৎ যে নিয়ম কানুন মেনে দেওয়ার কথা সেইগুলি মানা হয় না। এখানে টাকা পয়সার ব্যাপার থাকতে পারে, ব্যাংকের কর্মচারী কর্মকর্তাকে কিনে নিতে পারে পয়সা দিয়ে, অথবা এখন তো শক্তিতেও কাজ হয়, ধমক দিয়েও তার কাছ থেকে কাজ নেওয়া যেতে পারে। এই প্রক্রিয়া যদি হয় সেটি খেলাপি হতে বাধ্য। এবং গত 3 বছরের মধ্যে যদি এরকম ঋণ দেওয়া হয়ে থাকে, সম্ভবত হয়েছে, তাহলে আগামী বছরও বাড়বে। এবং মন্ত্রীর কথাটা রাখতে পারলে তো সবচেয়ে খুশি হব, কিন্তু ভরসা রাখতে পারছি না। তাহলে উত্তরণের উপায় কি? উত্তরণের জন্য পলিটিক্যাল কমিটমেন্ট লাগবে। দুটি ব্যাপার, একটি হলো যে ভালোভাবে চেক না করেই জি। 1 কোটি টাকার সম্পত্তিকে যদি আপনি 10 কোটি টাকা মূল্যায়ন করেন, জি। তাতে সে ব্যাডরোড হবেই সিকিউরিটি হিসেবে যে থাকে। সেই জন্য সেইটি যারা করবে, আজ পর্যন্ত দেখলাম না যে একজনকেও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো। বড় রকমের, হ্যাঁ, এরকম না যে 1 কোটির জায়গায় 100 কোটি, এরকম না, বড় রকমের ডিফারেন্স যেখানে আছে সেখানে কর্মচারী কর্মকর্তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। অর্থাৎ যেটাকে আমরা গুড গভর্নেন্স বলতে আমরা বুঝি আইনের শাসন। আইন বলে ভালো কাজ করলে সে পুরস্কৃত হবে, মন্দ কাজ করলে তিরস্কৃত। এখানে পুরস্কৃত কেউ হয় না, তিরস্কৃত কেউ হয় না। ফলে এটা একটা হ্যাপি গো লাকি সিচুয়েশন। এর থেকে উত্তর পেতে হলে একেবারে উচ্চ পর্যায়ের পলিটিক্যাল কমিটমেন্ট। ইভেন কোনো মন্ত্রীও যদি উল্টাপাল্টা করেন তাকেও, যেমন আমি তো বলি যে এই মোহিত সাহেব গত 10 বছরে ব্যাংকে যে সর্বনাশ করে গেছেন, এটা তিনি তো দায়ী বটেই, তিনি যাই বলুন ইতিহাসের কাছে তিনি দায়ী থাকবেন। কিন্তু এটাও তো সত্যি, এতদিন যাবৎ কাজগুলো হলো, এটা তো কোনো সভ্য দেশ হলে তার মন্ত্রিত্ব হারানোর কথা ছিল, কিন্তু মন্ত্রিত্বতে যায় নাই। তার মানে পলিটিক্যাল ব্লেসিংস ছিল তার উপরে। এইসব কাজের ব্যাপারটাও যে কোনো কারণেই হোক না কেন, পলিটিশিয়ানরা বলেন যে তারা কম্প্রোমাইজ করেই চলতে হয়, কিন্তু আমরা মনে করি যে কম্প্রোমাইজ তো করতেই হবে পলিটিক্সে, কিন্তু দেয়ার ইজ এ লিমিট অফ ইট। আমরা একটি বিরতিতে যাই, বিরতি থেকে ফিরে এসে বাকি কথা শুনবো। সুপ্রিয় দর্শক, জিপিএস ইস্পাত বিজনেস ভিশনে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আশা করি থাকবেন আমাদের সঙ্গে। আপনারা দেখছেন জিপিএইচ ইস্পাত। আবারও স্বাগত। দেখছিলেন জিপিএস ইস্পাত বিজনেস ভিশন। আমার সঙ্গে আজ অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর, বিশিষ্ট শিক্ষাবিদ খন্দকার ইব্রাহিম খালেদ। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা ব্যাংকিং সেক্টরের যেটি দগদগে ঘা, খেলাপিরি নিয়ে কথা বললাম। আপনি সুশাসনের কথা একটুখানি বলেছেন। আপনি জানেন যে অতি সম্প্রতি ভারতের বিশ্বব্যাংক ভারতের যিনি কান্ট্রি ডিরেক্টর জোনায়েদ কামাল আহমদ, তিনি এসেছিলেন। জন্মসূত্রে তিনি বাংলাদেশের নাগরিক, কিন্তু তিনি বলেছেন একটি কথা, ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় সুশীল সমাজের নজরদারি বৃদ্ধির পরামর্শ। এটি কেমন হতে পারে যদি একটু বলেন? যে কোনো গণতান্ত্রিক সভ্য দেশে নাগরিক সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তারাই তো সমাজের বুদ্ধি বিবেক এগুলো সংরক্ষণ করেন। সেই জন্য তাদের কথাবার্তার উপরে বেশ গুরুত্ব দেওয়া হয়। কিন্তু আমাদের দেশের নাগরিক সমাজের থেকে যখন সরকারের কাজগুলোর সমালোচনা করা হয়, তখন সরকার মনে করেন যে বোধহয় আমাদের বিরোধী। আসলে তো তা না। আমরা তো এই সরকারকে, যেমন আমার কথাই বলতে পারি, এই সরকারকে আমরা শুধু সমর্থন না, জি, সাংঘাতিক সমর্থন করি, এই কারণে যে এর বিকল্প আপাতত আমার নাই। কিন্তু তার মানে এটা না যে তারা যা খুশি তাই করবেন। তাদেরকে সমর্থন করি যে তারা জনগণের পক্ষের কাজ করবেন। এখন জনগণের আমানত নিয়ে যেখানে চিনিমিনি খেলা, সেখানে যদি তারা দেখেও না দেখেন, সেই কথাটি কি আমি বলবো না? তাহলে তো জনগণের সঙ্গে গাদ্দারি করাতে যায় না। এই যে ব্যাংকিং সেক্টরের যে পরিস্থিতির কথা আমরা সব সময় শুনি, আমরা আলোচনা করি, আপনারা বলেন, এটি থেকে উত্তরণের জন্য অনেকেই পরামর্শ করছিলেন দীর্ঘদিন ধরে ব্যাংকিং কমিশন গঠনের কথা। এটি কতটা প্রয়োজনীয়তা আছে? যদি প্রয়োজনীয়তা থাকে তাহলে করা হচ্ছে না কেন? সরকার কোনো কারণে, কোনো পলিটিক্যাল কারণে যদি মনে করেন জি, যে কমিশন করলে ওই কেঁচো খুঁড়তে সাপটা বেরিয়ে আসে কিনা, যদি এরকম মনে করেন, আমি জানি না সেটা, তাহলে তো তারা করবেন না। আরেকটা হলো যে কমিশন কাকে দিয়ে করবেন? যদি খুব তাদের কাছে যারা খুব সবসময়
নত থাকেন, সত্য কথা বলতে চান না তাদের জন্য, এরকম লোকদের যদি কমিশন করেন দায় থেকে, তাতে কোনো কাজ হবে না। আর যারা নাকি যদি সত্যি সত্যিই চান যে সত্য কথা বের হয়ে আসুক, আমি করব, তাহলে তো আমি কমিশন না করার কোনো কারণ দেখি না। কারণ কমিশনের আগে কয়েকবারই হয়েছে। ওয়াহিদুদ্দিন মাহমুদ একবার করেছিলেন, এরও আগে অর্থনীতিবিদ, আমি নামটা ভুলে যাচ্ছি, করেছিলেন। এবং এগুলো তো কাজে লাগার কথা, কিন্তু বাস্তবায়ন পর্যায়ে গিয়ে দেখা যায় এগুলোর ছোটখাটো কিছু কিছু না হয়েছে, না হয়নি বলবো না, কিন্তু মূল যে কথাগুলো সেগুলো না হয়নি। তাতে করে তো আমাকে বলতে হচ্ছে যে আমাদের তো এই ব্যাপারে কমিটমেন্ট নাই। আমরা তো মন থেকে চাই না, মুখে হয়তো বলি যে চাই। সেই জন্য যতক্ষণ পর্যন্ত পলিটিক্স তো দেশের সবকিছু নির্ধারণ করে, পলিটিক্যাল ফার্ম কমিটমেন্ট যেটা হতেই হবে। ঠিক যেরকম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একসময় কমিটমেন্ট নিয়েছিলেন যে দেশের রাজাকার বা যারা নাকি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, ওর মধ্যে যারা আমাদের হত্যা টত্যা করেছেন, খারাপ কাজ, ওদেরকে আমি বিচার করব। তিনি বিচার করেছেন, শাস্তি দিয়েছেন। আমি বলবো যে তার 110% কমিটমেন্ট ছিল। এইখানে সেই কমিটমেন্টটা আছে কিনা প্রশ্ন করতে হবে। জুনায়েদ কামাল আহমেদ আরেকটি কথা বলেছেন, যেটি আব্দুল মতিন স্মারক বক্তৃতা জন্য তিনি এসেছিলেন। তিনি বলেছেন, গিভ মি অ্যান এথিক্যাল পার্লামেন্ট, আই উইল গিভ ইউ অ্যান এথিক্যাল ব্যাংকিং সিস্টেম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা। কারণ দেখুন, এথিক্স কিন্তু ল নয়, জি, কিন্তু এথিক্স ছাড়া যে আইন হয়, মানে এথিক্সকে বাদ দিয়ে, সে আইনও আইন নয়। তো আমি আইনে ভালো ভালো কথা বললাম আর এথিক্সের অভাবের জন্য প্রয়োগ করলাম না, জি, তাহলে তো এথিক্স নাই। মানে যার আরেকটা নাম আমরা সুশাসন বলতে পারি। সেটাই সুশাসন। আমার পার্লামেন্টে যারা আইন তৈরি করবেন, জি, তাদের প্রতি, তাদের যদি এথিক্সের প্রতি কমিটমেন্ট না থাকে, তাহলে তারা ওই আইনগুলো উপরে দেখাবেন যে এই শক্ত আইন করে দিলাম, যার কিছুই হবে না। ওই যে আপনি বলি না যে শক্ত গেরো আর কি যেন বলে একটা, মানে বজ্র আটুনি ফসকা গেরো। ওই হবে, তাই হচ্ছে। জি, আপনি জানেন যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক নিয়েই তো আমাদেরকে অনেক বেশি কথা বলতে হচ্ছে। এটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সংশ্লিষ্ট সকলের জন্যই। এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক, মানে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোকে একটি নিয়মের মধ্যে আনা, অগ্রবর্তী করবার জন্যই সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং সুশাসন নিশ্চিতের কথা বলেই কিন্তু এই ব্যাংকগুলোকে কোম্পানি করা হয়েছিল। কতটা সুফল আমরা পেয়েছি, না পেলে কেন পাইনি? এতটুকু সুফলও পাইনি। কারণ কোম্পানি করার ফলে যে ফ্লেক্সিবিলিটির দরকার ছিল, জি, তা নাই। এখনো ধরেন একটা ছিল যে এমনি নিয়োগ করবে বোর্ড, জি, এখন বোর্ডে সই নেওয়া হয়, নিয়োগ হয় অন্য জায়গা থেকে, সেখান থেকে নিয়োগ হয়। তারপরে তাহলে কেন করলাম আমরা এই কোম্পানি? এটা ওয়ার্ল্ড ব্যাংকের চাপে করা হয়, বিশ্ব ব্যাংকের চাপে। তো বিশ্ব ব্যাংকে এইসব অপ্রয়োজনীয় কথাগুলো শোনার আমাদের কোনো প্রয়োজন ছিল না বলে মনে করি। আপনি জানেন যে 7 বছর পর মানি লন্ডারিং আইনের বিধিমালা প্রণীত হয়েছে। এতে মানি লন্ডারিং অপরাধের অনুসন্ধান এবং তদন্ত কতটা সক্ষমভাবে করা যাবে বলে মনে করেন? যদি আমরা ইচ্ছা করি তাহলে করা যাবে, আর ইচ্ছা না করলে, যেমন আগেই বলেছি, আইন আছে, বিধিমালাও তো একদম আইনের অধীনেই হয়, বিধিমালা আছে, কিন্তু প্রয়োগ তো করতে হবে। যেমন মানি লন্ডারিং এর কয়টা কেস আমরা ধরতে পেরেছি, এটার বাস্তব কথা। আইন আছে, বিধিমালা আছে, তো ধরতে পারি না কেন? কারণ আমরা প্রয়োগ করছি না। আরেকটি বিষয়, আপনি জানেন যে আগামী 2 বছরের মধ্যে সব তফসিলি ব্যাংকের মূলধন, পরিশোধিত মূলধন 500 কোটি টাকায় উন্নীত করতে হবে। এবং ইতিমধ্যে আপনি জানেন যে 500 কোটির নিচে রয়েছে 19টি ব্যাংক। প্রথমে তো সেই 50 কোটি প্রথম যখন আসে, সেখান থেকে বাড়তে বাড়তে 400 কোটি হলো। এবার আরো 3টি নতুন ব্যাংক দেয়া হলো। এটি নিয়েও আপনার মন্তব্য চাই। আর এই 500 কোটি টাকা করলে কোন ব্যাংক চাপে পড়বে কিনা? নতুন ব্যাংকগুলি চাপে পড়বে, কারণ তারা তো অল্প টাকা, 400 টাকা জোগাড় করে ব্যাংকটা শুরু করেছে। হঠাৎ করেই সাধারণত পরবর্তীকালে প্রফিট থেকে প্লাউ ব্যাক করা হয়, তো এদের তো প্রথম কয়েক বছর প্রফিটে যেতে পারবে না, তারা চাপে পড়বে। আর এই 3টি ব্যাংক, এতগুলো ব্যাংকের মধ্যে আবার কেন দেওয়া হলো, এটা আমার স্বল্প বুদ্ধিতে আমি বুঝতে পারছি না। কারণ ভারতের মতন বিশাল দেশ, শত শত কোটি টাকা, যেখানে হাজার হাজার কোটি টাকা, সেখানে বড় ব্যাংক বলতে আমাদের 18টি, বাকি সব রিজিওনাল ব্যাংক কিছু আছে। আর আমার এখানে প্রায় 60টি ব্যাংক হয়ে গেছে, সবগুলি প্রিন্সিপাল স্ট্যাটাসের। তো এইটির কি ফিলসফি আমি বুঝি না। হয়তো আবার অনেক পুরনো লোক বলে হয়তো এসব মডার্ন ব্যাপারটা আমরা বুঝি না। তাহলে শেষ করব, কি বলবেন? উত্তরণের তো একটি পদ দরকার, 1-2 বাক্যে যদি।
আমাদের বলে তো লাভ হয় না, আমরা যেগুলো বলি কোনোদিন কেউ তো জিজ্ঞেস করলেন না, মন্ত্রীও জিজ্ঞেস করে না যে আচ্ছা এই কথাগুলো বললেন কি করা যেতে পারে। তাদের এই ধরনের সদিচ্ছা আমি দেখি নাই। কাজেই আমাদের মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত আপনারা ডাকেন, আসি, কথা বলি, এর বেশি কিছু হবে বলে মনে করছি না। হ্যাঁ, আপনি যে কথাটি শুরু থেকে শেষ পর্যন্ত বললেন যে আইন আছে, বিধি আছে, প্রয়োগটা যথাযথ হতে হবে এবং সর্বোচ্চ পর্যায় থেকে রাজনৈতিক সদিচ্ছা থাকলে আমরা এই বিপর্যয় থেকে নিজে থেকে উদ্ধার করতে সক্ষম হব। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেবার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, যারা দেখলেন জিপিএস ইস্পাত বিজনেস ভিশন। এই অনুষ্ঠানটি আগামী বৃহস্পতিবার সকাল 10টা 30 মিনিটে পুনঃপ্রচার হবে। দেখার আমন্ত্রণ রইল।